কোনো পথের সন্ধান থাকলে পরে কেউ যদি দেখাতে পারেন আমরা খুশি হই। অনশনটা তো কেউ যেচে করতে চায় না। বিগত একটা বছর ধরে চাতক পাখির মতো আমরা তাকিয়ে বসে আছি যে কখন রাজ্য সরকার কথায় আলোচনায় বসবে। আমরা কারা না সরকারি কর্মচারীরা। আ তাদেরকে যদি এভাবে চাতক পাখির মতো তাকিয়ে বসে থাকতে হয়, তাহলে এই রাজ্যের সাধারণ মানুষের অবস্থা কি সেটা বুঝে দেখুন। গোটা রাজ্য জুড়ে আপনি কোনো বিডিওর কাছে যান, কোনো এসডিওর কাছে যান, কোনো ডিএম এর কাছে যান, ডেপুটেশন এ ডেট পাবেন না। মানে এই যে অহংকারটাকে উনি মানে একদম ঠুকে ঠুসে ভরেছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে, প্রতিষ্ঠানটার মধ্যে। আমাদের লড়াইটা বলতে পারেন তার বিরুদ্ধে। আমি কিছুক্ষণ আগে একজনকে বলছিলাম যে, এইভাবে বলবেন না যে এই দপ্তরের দুর্নীতি ধরা পড়েছে। বরং বলুন যে পশ্চিমবঙ্গের এমন কোনো দপ্তর নেই যেখানে দুর্নীতি তার থাবা বসায়নি। বরং দুর্নীতি গোটাটাকে মুড়ে রেখেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বরং চ্যালেঞ্জ রইল যে আপনি আপনার ডিপার্টমেন্টের আপনার এতগুলো দপ্তর আছে সমস্ত সরকারের, একটা দপ্তরকে বলুন, একটা দপ্তরের কোনো একটা অফিস বলুন যেখানে কোনো দুর্নীতি হয় না। মানে এটা আমাদের পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ রইল আরকি। যে একটা দপ্তরের অনুযায়ী নাম করুন যেখানে যেখানে কোনো মানে দুর্নীতি নেই। আপনারা দেখাচ্ছেন, মিডিয়া দেখাচ্ছে, মানে সেগুলো তিলমাত্র। বাস্তবিক বিশ্বাস করুন সেগুলো তিলমাত্র। খাদ্য ভবনেও যা দুর্নীতি হয়ে আছে, আমাদের কাছেও যা তথ্য আছে, মানে শুনলে পরে যেকোনো মানে চেয়ারে বসা মানুষ নিচে পড়ে যেতে পারেন। ধর্মতলায় আমি একদিকে যদি নজর রাখি, আমি শুনছিলাম যে একটু আগেই একজন বক্তা বলছিলেন, তো এই ধর্মতলায় তো 26 দিন একটা অনশন হয়েছিল, মুখ্যমন্ত্রী নিজে করেছিলেন, তারপরে তার সরকার ফর্ম হয়, সেই জায়গাটা আর এই আবার অনশন, মানে কি কোথায় মিল বা অমিল? দেখুন, অমিল বলতে উনি যে ২৬ দিনে অনশন করেছিলেন সেখানে এই মেট্রো চ্যানেলের সামনে, সেখানে উনার ওজন বেড়েছিল আরকি। মানে অনশন করে ওজন বাড়ছে ৪ কিলো, এই বাকিটা আছেন আরকি। আর আমরা এখানে যে অনশনটা করছি সেটা অনশনের যে পথ মহাত্মা গান্ধী দেখিয়ে গিয়েছিলেন বা তার আগে থেকে যেটা প্রতিষ্ঠিত আছে আমাদের ভারতীয় সমাজে, আমরা সেটাকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছি যে দেখো, দাবি আদায়ের জন্য এটাও একটা পথ হতে পারে। সেখানে আমার যেমন আমি যখন ছিলাম তখন আমার নিজের ওজন কমেছিল ১২ কিলো মতো। আমি যখন বসেছিলাম তখন ৭৫ কিলো ওজন ছিল, আমি যখন উঠেছিলাম তখন ৭১ কিলো হয়েছে, ১৪ কিলো ওজন কমেছিল। এখন যারা এখানে বসে আছে তাদের অলরেডি ওজন ৬ কিলোর বেশি কমে গেছে। তফাৎটা ওখানেই, বাকিটা আর মানে বলছি না আরকি। তফাৎটা এই জায়গাতেই। কুণাল ঘোষ কিন্তু এই অনশন নিয়ে প্রশ্ন তুলে দিলেন, বললেন যে অনশন কিভাবে হচ্ছে না হচ্ছে সরজমিনে কি দেখেছেন, দেখে বললেন না না দেখেই বললেন? কুণাল ঘোষ কোনো দায়িত্বপূর্ণ মন্তব্য করেন কি সেটা নিয়ে একটু যদি জানা থাকে যে কোনোদিন অমুক দিন উনি কুণাল ঘোষের কথার উত্তর দেওয়া যায়। কুণাল ঘোষকে বরং আমন্ত্রণ রইল যে আপনি আসুন, সারাদিন থাকুন এখানে। আপনি যেভাবে মানে যে জীবনযাপন করেন সেই জীবনযাপনেরই সুযোগ দেবো আপনাকে। আপনি সারাদিন শুধু টিকটিকির মতো নজর রাখবেন যে অনশনকারীরা কি কোথায় যাচ্ছে, কি খাওয়া দাওয়া করছে সেসব করুন। আর আপনাদের সরকার তো এখানে লোক বসিয়ে রেখেছে ২৪ ঘন্টা। আমরা কি করছি না করছি সব দেখতেই পাচ্ছেন। আর তার থেকে বড় হচ্ছে আমরাও নিজেরাও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি। তার হার্ড ডিস্ক এখনো পর্যন্ত আছে। যেকোনো ডিপার্টমেন্টের লোককে পাঠান, যেকোনো লোক আসুন, চেক করে দেখুন, বসে বসে চেক করে দেখুন, কোনো অসুবিধা নেই। আমরা অ্যাক্সেস দিয়ে দেবো। একদমই তাই। এই যে ডিএ শুধু নয়, চাকরি প্রার্থীরা বসে রয়েছে, সবটা আন্দোলনের যে একটা মহড়া এই ধর্মতলায় দেখা যাচ্ছে, এই সে স্থিতি এখানে এসে অনশনে এসে ঠেকলো বিষয়টা। আমি বলছি অন্য আর দিচ্ছে না, অলরেডি ৪% ডিএ ঘোষণা করেছে, তাতে তো সন্তুষ্ট হওয়ার কথা, আশা করেছিল হয়তো রাজ্য সরকার। আপনারাও কি আশাবাদ? দেখুন, বাকি যে অনশনগুলোর মানে বাকি যে অবস্থানগুলোর কথা বলছেন, আমাদের এখানে অনশন কিন্তু এটা নিয়ে দ্বিতীয়বার হচ্ছে। এর আগে ৪৪ দিন টানা অনশন হয়েছে। আমি ৪২ দিনের মাথায় উঠেছিলাম। আ বিষয়টা হলো যে যদি এই সমস্ত মঞ্চগুলোকে নিয়ে কথা বলতে হয় তাহলে বলতে হয় যে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এই রাজ্যের শিক্ষিত সমাজকে ধর্মতলাতে, এই শহীদ মিনারের প্রাঙ্গণে, ধর্মতলার বিভিন্ন জায়গাতে নির্বাচন আসনের জায়গা হচ্ছে শহীদ মিনার। আপনি যদি চাকরি প্রার্থী হন তাহলে তার জায়গা সেখানেই। আপনি যদি চাকরিজীবী হন তাহলেও আপনার ন্যায্য দাবি দেওয়ার জায়গা হচ্ছে আপনাকে নির্বাচন নিয়ে এই শহীদ মিনারই আসতে হবে। দেশভাগের সময় শিয়ালদা স্টেশন চত্বর যেভাবে ছিল, যেভাবে পূর্ববঙ্গের মানুষদের উদ্বাস্তু পুনর্বাসনের জায়গা ছিল, বর্তমান রাজ্যের শিক্ষিত মানুষের উদ্বাস্তু পুনর্বাসনের জায়গা হচ্ছে মানে এই শহীদ মিনার এবং তার আশপাশের এলাকা। ৪% ডিএ। ওটা তো ভিক্ষা দিয়েছেন মাত্র। ওনার মানে খুশি তারাই গ্রস্ত, তারা হয়তো খুশি হতে পারেন। আমরা যারা নিজেদের কাজটা করি, নিজেদেরকে যোগ্য মনে করি, তাদের খুশি হওয়ার কোনো জায়গা নেই। কারণ আমাদের যা বকেয়া ছিল তার মাত্র ১০% উনি পরিশোধ করেছেন। বাকি ৯০% ওনাকে পরিশোধের ব্যবস্থা করতে হবে। সারা দেশ যদি দিতে পারে, অন্যান্য রাজ্য যদি দিতে পারে, ওনারও কোনো দিতে পারার অসুবিধা থাকার কথা নয়। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের ৫ম বৃহত্তম অর্থনীতির রাজ্য। উনি তো ঘেউ প্রসঙ্গ বলেছেন যে ডিএ চাইলে। রুচিহীন মানুষ। একজন মুখ্যমন্ত্রী তার কর্মচারীদেরকে কুকুর বিড়ালের সাথে তুলনা করছেন। আসলে স্বামী বিবেকানন্দের একটা কথা আছে যে তুমি যেমন দৃষ্টি দিয়ে মানুষকে দেখবে, তুমি সেরকম দৃষ্টি বিড়াল ছাড়া অন্য কিছু দেখেন না বোধহয়। মানে ওনার নিজেরও দৃষ্টিটা বোধহয় সেই রকমই, যে কারণে উনি কর্মচারীদেরকে কুকুর বিড়ালের মতো দেখেছেন। আমরা জাতীয় মুখপাত্রের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তৃণমূলে, তারা বলছে যে এ তো সংসারের মতো, মা যতটুকু পারছে ততটুকু দিচ্ছে, এতে এতে যখন পারবে আবার তখন দেবে, এইভাবেই দেখছেন তৃণমূল। সরকারটা সংসার নয়, সরকারটা আইন মানা একটা জায়গা। এখানে
এখানে মা ছেলের সম্পর্ক সবগুলো ফালতু কথা। না হলে পরে কোনো সন্তান তার এখানে এতদিন থেকে অনশন করে পড়ে আছেন, ওর যে মা আছে সে খুব ভালো করে খাওয়া দাওয়া করতে পারেন? উনি তো খাদ্য উৎসব করে বেড়াচ্ছেন, বিভিন্ন উৎসব করে বেড়াচ্ছেন, মা ছেলের সম্পর্ক এখানে আসে কোথায়? সব অর্বাচীনের মতো কথাবার্তা বলা। আসলে মানে অসততা একটা মানুষের মধ্যে এবং মিথ্যাচার যখন একটা মানুষের মধ্যে অন্ত চরিত্র না দেখে থাকেন, তাহলে এই রাজ্যের যারা শাসন ক্ষমতায় আছেন এবং তাদের দলের যে কোনো লোককে দেখবেন তার বিমূর্ত উদাহরণ, মানে মূর্ত উদাহরণ। এতদিন যদি বিমূর্ত থেকে থাকে তার মূর্ত উদাহরণ হচ্ছে এরা, যারা প্রতি মুহূর্তে মুখ খুললেই মিথ্যাচার ছাড়া অন্য কিছু বেরোয় না। দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ। কেন্দ্রীয় হারে ডিএ তো স্বরাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কারোর সঙ্গে কি এই কেন্দ্র স্তরে এই অভিযোগ নিয়ে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, হয়েছে। হয়েছে। পত্র তাদের কাছে পৌঁছে দিয়ে এসেছি। অর্থ দপ্তর থেকে জানানো হয়েছিল আমাদেরকে যে দেখুন আপনাদের রাজ্য সরকার যেভাবে হিসেব পেশ করছে আমাদের বেতনের এক করে দিই, বরং আমাদের কাছ থেকে ওনারা যা খরচা করেন তার থেকে অনেক বেশি পয়সা নিয়ে যান। সেই পয়সা দিয়ে আপনাদের মানে এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে নয়, ওটা হচ্ছে এআইসিপিআই আর কি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মূল্যবৃদ্ধি সূচকের সাথে এটা নির্ভর করে। এবং এটা শুধুমাত্র যে কর্মচারীদের লাভ হয় সেটাই নয়, কর্মচারীদের ডিএ বাড়লে অস্থায়ী কর্মচারীদের বেতনও বাড়ে, ন্যূনতম মজুরি বাড়ে। এখানকার লোকেরা রাজমিস্ত্রি, পশ্চিমবঙ্গে কাজ করছে সে 400 টাকা পাচ্ছে, তামিলনাড়ুতে গেলে সে 800 টাকা পায়। কেন পায়? তার কারণ হচ্ছে তামিলনাড়ুটা ঠিকঠাক পান বলে ওখানকার ন্যূনতম মজুরিটাও বেশি, আর আমরা এখানে পাই না বলে এখানে সমস্ত কিছুটাই কম পাচ্ছে। তফাৎ হচ্ছে এই জায়গাতেই আমাদের দাবি যে আমরা ডিএটা পেলে পরে সবাই সেটা পাবে, মানে ন্যূনতম মজুরিও পাবে। আমাদের 4% বাড়লো, সাধারণ কর্মচারীদের ন্যূনতম মজুরি মাসিক 666 টাকা বেড়েছে। সরকার সেটা লাগু করে না, আমাদের দুর্ভাগ্য হচ্ছে সেখানেই। আমরা এবার চেষ্টা করছি যে সরকার যেন ন্যূনতম মজুরির নিচে কাউকে খাটাতে না পারে রাজ্যে, তার জন্য আলাদা মামলা করার আমরা প্রস্তুতি নিচ্ছি। পুরো 14 ঘন্টা অনশন কত ঘন্টা চালিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা? যতদিন না দাবি আদায় হচ্ছে। সামনে লাগাতার ধর্মঘটের আমরা প্রস্তুতি নিচ্ছি। সামনে আজকে থেকেই ছিল, কিন্তু সেটাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য পোস্টপোন করে আমরা মার্চ মাসে নিয়ে গেছি। আগে সরকারকে চেপে ধরা হবে। এবং ভোটের সময়ও আমরা যে অবস্থান পঞ্চায়েত ভোটের সময় নিয়েছিলাম যে আমাদের সুরক্ষা চাই কাজ করার জন্য, সেই সুরক্ষা দিতে হবে এবং তারই সাথে একটা লোকের ভোটও যেন কেউ চুরি করতে না পারে, সেটাকে কোট আনকোট করে রাখতে পারেন, সেই দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শিক্ষক কর্মচারীরা নেবেন, এর ভিতরে এবং বুথের বাইরে, এমনকি গণনা কেন্দ্রেও। এটাই একজন অসুস্থ কি বল এতদিন না খেয়ে আছেন, যে কোনো মানুষের যদি 10 দিন না খাওয়া হয় তাহলে সে অসুস্থ হবে, স্বাভাবিক আছে। মেডিকেল বুলেটিন এখনই ডাক্তার, আপনি যখন খুললেন তখন ডাক্তার চেক করছিলেন, তিনি বলে গেলেন যে অবস্থা ভালো নয়, কালকে কিছু টেস্ট করাতে বলে গেছেন, তাদের ডিসকন্টিনিউ করার কথা উনি সাজেশন দিয়ে গেছেন, কিন্তু তারা রাজি নন আর কি। আর ওজন কমছে দ্রুত হারে, এটাও একটা চিন্তার ব্যাপার যে প্রত্যেকের ওজন প্রায় 6 কিলোর বেশি করে কমেছে 10 দিনে। এটার একটা মানে নাম কি না? নাম হচ্ছে সৈকত চ্যাটার্জি আছেন, শুভঙ্কর ব্যানার্জি, এদের দুজনের কন্ডিশনটা একটু খারাপ। বাকি সুনীতার মোটামুটি ঠিক আছে, অনেকটা স্টেডিও, কিন্তু এদের দুজনের প্যারামিটারগুলো বেশ খারাপ। আজকে এক নতুন আন্দোলনকারী একজন বসলেন আন্দোলনে, কি বলবেন? নৌশের আমাদের নিবেদিত প্রাণ একজন সৈনিক বলতে পারেন, সে অনেকেই নাম দিয়ে রেখেছে, আমরা তাকেই চুজ করেছি যে সে বসবে। আজকে বসলো সে। মানে লড়াইটা তো মানসিক জোর দিয়েও হয়, এই মানসিক জোরের জায়গা থেকেই আমরা সরকারের সাথে লড়ে যাই।